প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও হবে আর কি, রেকর্ড হবে ভয়েসটা, আর স্ক্রিন ক্যাপচার হবে, যাতে আপনারা ক্লাস শেষে এটাকে নিয়ে যেতে পারেন। ওকে, আচ্ছা, তো একদম ভেরি বেসিক পর্যায় থেকে শুরু করব। HTML স্ট্রাকচার থেকে আমি শুরু করব HTML টা, এবং কুইকলি HTML CSS এর উপরে কয়েকটা সেশন হবে, যে সেশনগুলোর মাধ্যমে আমরা বেসিক লেভেল HTML এবং CSS শেষ করব। হ্যাঁ হ্যাঁ, আসলে রাস্তাটা একটু জ্যাম থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে একসময় চলে আসেন, আমি কালকে সকালে এবং সন্ধ্যায় থাকবো, যে কোনো সময় এসে দেখতে। ঠিক আছে। আচ্ছা, তো নেটবিনসে ছিলাম আমরা। নেটবিনসে প্রজেক্ট অ্যাড করব এবং প্রজেক্ট অ্যাড করে HTML এর প্রজেক্ট অ্যাড করব আর কি। তো এর জন্য আমি আমার মেশিনের যে কোনো একটা ড্রাইভ, লাইক ডি ড্রাইভে যাচ্ছি, একটা ফোল্ডার করে নিচ্ছি। স্মল লেটারে নেই, SCIP PHP ব্যাচ 1 একটা ফোল্ডার করলাম। হ্যাঁ, আমি SCIP_PHP_batch1 নামে একটা ফোল্ডার করেছি। যে কোনো ড্রাইভে একটা ফোল্ডার করেন আপনারা। আমি যেটা করেছি, নাম দিয়েছি SCIP PHP ব্যাচ 1। হ্যাঁ, PHP ব্যাচ 1 যে কোনো নামে করতে পারেন। আমি একটু মিনিংফুল করার জন্য এই নামে করেছি, যাতে আমার খুঁজে পেতে সহজ হয়। রাইট, আপনারা এখানে কাজ করবেন, আপনারা ছাড়াও কিন্তু অন্যান্য ব্যাচগুলো এখানে ক্লাস করবে, তারা হয়তো ফোল্ডার ক্রিয়েট করবে এবং সিমিলার টাইপেরই নাম দেবে। সো স্পেসিফিক করে নামটা দেওয়াটাই ভালো, এবং আপনারও মনে রাখতে সহজ হবে যে আপনি কি নামটা দিয়েছিলেন, কোথায় কি লিখেছিলেন। সো আমি আমার প্রজেক্টের ডি ড্রাইভে একটা ফোল্ডার করেছি, SCIP_PHP_batch01। এখন ওইটাকে আমরা নেটবিনস এর সঙ্গে অ্যাড করছি। নেটবিনস, এটাকে আমরা অ্যাড প্রজেক্ট সাইন বলছি। এটাকে আমরা বলছি অ্যাড প্রজেক্ট সাইন, যেখানে কার্সরটা নিলে নিউ প্রজেক্টে বলছে। সো আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি। আমরা নিব অ্যাকচুয়ালি HTML এর প্রজেক্ট। HTML5 সিলেক্ট করেছি। HTML5 অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। নেক্সট থেকে আমি ব্রাউজ করে দিব আমাদের ওই ফোল্ডারটাকে। ঠিক আছে, আমাদের ফোল্ডারটা ব্রাউজ করে দিচ্ছি। আমাদের ফোল্ডারটা আছে আমার মেশিনের ডি ড্রাইভে। SCIP PHP ব্যাচ 1। দেন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই নামটুকুকে শুধু SCIP PHP ব্যাচ 1, এবং এটা পাঠিয়ে দিচ্ছি কোথায়, প্রজেক্ট নেম লোকেশনে। আমার ফোল্ডারের নাম যা ঠিক তাই, ফোল্ডারের নাম এবং প্রজেক্ট নেম আমি সেম রাখছি। দেন ফিনিশ। দেখেন আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি একটু ফোল্ডারে যাই, ফোল্ডারে গিয়ে SCIP প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আরেকটা সাব ফোল্ডার হচ্ছে SCIP PHP ব্যাচ 1। এর ভেতরে আছে কনফিগ, পাবলিক, HTML আর টেস্ট। এই এনভি প্রজেক্ট ফোল্ডারটা অ্যাকচুয়ালি নেটবিনস এর জন্য হয়েছে। নেটবিনস এর সঙ্গে কি এই ফোল্ডারটা একটা অ্যাটাচমেন্ট এসেছে না? তো এই অ্যাটাচমেন্টের জন্য এই এনভি প্রজেক্ট ফোল্ডারটা এসেছে।
ক্লাসরুমে এসে সোজাসুজি করতে দিতে আছে, ক্লাসরুমটা খুলে পাওয়া যাবে ওইটা একটা রিমোট বের করে দিতে, একটা রিমোট আছে এসে অফ করে বন্ধ করতে হবে। কনফিগ ফোল্ডার হয় নাই, একটা ফোল্ডার হবে কনফিগ নামে। সেটাই কোন ভার্সন ইউজ করছেন আপনারা? 8.0.2। আমি ইউজ করছি কত? 8.0। একটু ভেরিয়েশন থাকতে পারে, বাট আমাদের একটা কাজ একটু চেক করে দেখেন যে পাবলিক এইচটিএমএল এর মধ্যে ইনডেক্স নামে একটা ফাইল তৈরি হয়েছে কিনা। হয়েছে না? ইনডেক্স নামে একটা ফাইল তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে বলে নেই কোনটা কার জন্য। কনফিগারেশন এর ভেতরে কিন্তু কোনো ফাইলই নেই, ফোল্ডারটা থাকা না থাকা অ্যাকচুয়ালি এটা যখন ওয়েব বেসড প্রজেক্ট হবে ওখানে কিছু এক্সএমএল ফাইল রাখতে হয়, এটা মোবাইল অ্যাপস তৈরি করার জন্য কাজে লাগে। আমরা তো যেহেতু ডেস্কটপ অ্যাপস তৈরি করছি সেক্ষেত্রে এখানে এই ফোল্ডারটা প্রয়োজন নেই। এনবি প্রজেক্ট ফোল্ডারটা আমাদের নেটবিনস এর সঙ্গে এই ফোল্ডারটার যে রিলেশন সেটা মেইনটেইন করছে। পাবলিক এইচটিএমএল যার ভেতরে আমাদের কোড লিখতে হবে এবং বাই ডিফল্ট একটা ইনডেক্স এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আর টেস্টের মধ্যেও কিন্তু কোনো ফোল্ডার নেই যার ভেতরে অ্যাকচুয়ালি অ্যাপস তৈরি করার জন্য এই টেস্ট এবং কনফিগ ফোল্ডারটা দরকার পড়ে। সো আমাদের কনফিগ কনফিগ আসে নাই, আসলে সমস্যা নেই। হ্যাঁ, অনেক আগেই বলেছি। আচ্ছা, পাবলিক এইচটিএমএল এ গিয়ে আমরা যদি এই এইচটিএমএল ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন করি, ওপেন উইথ যে কোনো ব্রাউজার, হ্যাঁ আমি গুগল ক্রোম, সাফারি, অপেরা, মোজিলা যে কোনো ব্রাউজারে ওপেন করে দিতে পারি। আমি ওপেন করছি। এই যে আউটপুট দেখাচ্ছে না, টু ডু রাইট কন্টেন্ট দেখাচ্ছে। আবার আমি যদি এখান থেকে এই যে রান বাটনটা প্রেস করি না, এই যে রান বাটনটা প্রেস করে রান করি, ক্রোম ওয়েব স্টোর, ইন্টারনেট আছে আপনাদের? এরকম আসছে না ক্রোম ওয়েব স্টোর? আমি ক্লিক করেছি, দেখেন গুগল ক্রোমের ওয়েব স্টোরে যাচ্ছে। আমাদের একটা অ্যাড-অন ইনস্টল করতে হবে, প্লাগইন আর কি। আমাদের এই যে কানেক্টর চলে আসছে না, নেটবিনস কানেক্টর, অ্যাড টু ক্রোম করে দিচ্ছি। গুগল ক্রোমে কিন্তু অ্যাড করছি, হ্যাঁ গুগল ক্রোমে নেটবিনস এর এটা অ্যাড হচ্ছে, নেটবিনস এ গুগল ক্রোমের এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হচ্ছে। এই যে নেটবিনস কানেক্টর হ্যাজ বিন অ্যাডেড টু দ্য ক্রোম, আমাকে অ্যাডেড হয়ে গেছে। এখন আমি মনে করেন রিরান প্রজেক্টে যাচ্ছি, নেটবিনস কানেক্টর ইজ ডিবাগড ক্যান্সেল করে দিচ্ছি। নেটবিনস কানেক্টর হ্যাজ ক্লোজড, এটা ক্যান্সেল করলে ক্লোজ হয়ে যাবে, এটা আমি বাদ দিয়ে রাখছি। একটা জিনিস খেয়াল করবেন, আমার কানেক্টরটা কিন্তু রেডি। এই কানেক্টরটা কার? নেটবিনস এর কানেক্টর, রাইট?
না, হ্যাঁ ডিবাগিংটা ক্যান্সেল করে রাখেন। এখন আমি যদি এখানে কোনো চেঞ্জ নিয়ে আসি, একটা জিনিস খেয়াল করবেন, এই যে টু রাইট কন্টেন্ট লেখা আছে না মাঝখানের জায়গাটাতে, আউটপুট তো তাই দেখিয়েছে, রাইট? আমি পুরো স্ট্রাকচারটা নিয়ে আসি, বাট তার আগে এনভায়রনমেন্ট নিয়ে কিছুটা কথা বলি। আমরা নেটবিনস এর সাথে গুগল ক্রোমের একটা কানেক্টর অ্যাড করা যায়। আমি নেটবিনস এ যদি কোড লিখি, অটোমেটিক যে আউটপুটটা আসা দরকার ব্রাউজারে আসলে সেই আউটপুটটা দেখা যায়। আমাদের নতুন করে কিন্তু ব্রাউজারটা লোড করে নেওয়ার দরকার পড়ে না। তো আমি যদি এখানে লিখি PHP batch 01, আমি জাস্ট সেভ করেছি, হ্যাঁ। এখান থেকে গুগল ক্রোমে যদি আমি যাই, আউটপুট কি দেখতে পাচ্ছি? PHP batch 01। আদারওয়াইজ আমাদের যেটা করতে হতো, এই যে তো ওল্ড প্রসেস, আমরা ওল্ড প্রসেস কি ডেস্কটপ থেকে রান করিয়েছি না, আর এটা রান করেছি কি থ্রু প্রজেক্ট, রাইট? থ্রু নেটবিনস। ওখান থেকে রান করাতে একটা সার্ভারের মতো ক্রিয়েট হয়েছে, একটা পোর্ট অ্যাসাইন হয়েছে, তারপরে আমার সাব ফোল্ডারের মধ্যে থেকে আমার ইন্ডেক্স ফাইলটা রান করে গেছে। বিষয়টা বোঝা যাচ্ছে? অলওয়েজ কোন ফাইলটা রান হবে? ডিফল্ট ফাইল হিসেবে রান হয় ইন্ডেক্স নামের ফাইলটা। তো আমি যে চেঞ্জটা নিয়ে আসবো, নেটবিনস এর কানেক্টরটা থাকলে, এই নেটবিনস কানেক্টরটা এটা একটা প্লাগইন যেটা অ্যাড হয়ে গেছে কার সাথে? নেটবিনস এর সাথে। সো নেটবিনস এর কোনো কিছুতে যদি আমরা চেঞ্জ নিয়ে আসি, অটোমেটিক আউটপুটেও চেঞ্জ চলে আসবে উইদাউট এনি লোড, হ্যাঁ। আচ্ছা, টাইটেলটা, এই যে স্ট্রাকচারটা নিয়ে কথা বলার আগে দুই জায়গায় টেক্সট আছে। এই টাইটেলের মধ্যে যা লেখা আছে টু ডু সাপ্লাই এ টাইটেল, এই লেখাটা কিন্তু এখানে ডিসপ্লে করছে টু ডু সাপ্লাই এ টাইটেল। সো আমি যদি ব্যাচ 01 বলি, ব্যাচ 01 আমি এখান থেকে সেভ করছি, আর আমি যখনই ব্রাউজারটাতে যাচ্ছি আমার আউটপুট এখানে চলে আসছে কি ব্যাচ 01। সো আমরা দুইটা আউটপুট চেঞ্জ করলাম যেখানে ডিফল্ট টেক্সট লেখা ছিল, রাইট? সো টাইটেলটা চেঞ্জ করাতে স্ট্যাটাসে চেঞ্জ হয়েছে, আর বডির ভেতরে ডিভ ট্যাগের মধ্যে একটা টেক্সট ছিল সেটা চেঞ্জ করাতে হোয়াইট রেঞ্জে চেঞ্জ হয়েছে। সো আমাদের HTML যে ট্যাগটা, এটাকে বলা হয় মাদার ট্যাগ, আর এর ভেতরে দুইটা বড় সেগমেন্ট আছে, একটা হচ্ছে হেড সেগমেন্ট আর একটা হচ্ছে কি বডি। তো হেড মূলত স্ট্যাটাস নিয়ে কাজ করে, ওই টুলবারের উপরে টাইটেলটা, এর সঙ্গে রিলেশন, HTML ফাইলের সঙ্গে CSS রিলেশন, জাভাস্ক্রিপ্ট এর রিলেশন, CSS কোড রাইটিং, জাভাস্ক্রিপ্ট এর কোড রাইটিং, এগুলোর জন্য আমরা কোন সেকশনটা ইউজ করি? হেড সেকশন। এছাড়াও বিভিন্ন ধরনের ভেরিফিকেশন কোড, বিভিন্ন ধরনের আইকনিক লাইন বা কোডিং সব হয়ে থাকে কোথায়? হেড সেকশনে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যে কাজগুলো হয়ে থাকে, কিওয়ার্ড মেটাডাটা, রাইট? মেটার মাধ্যমে কিওয়ার্ড, কিওয়ার্ডের ডেসক্রিপশন, অথর নেম বা রোবট রানিং বা ডিসেবল এনাবল করার জন্য যে কোডগুলো হয়ে থাকে সবই হয় কি হেড সেকশনে। বোঝা যাচ্ছে? সো হেড সেকশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যখন বেসিক পর্যায়ে যে ট্যাগগুলো দেখছি, যে টাইটেল, মেটা, এই তিনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করছে আমাদের জন্য। যে আমি যদি টাইটেল না দেই, আমার ওই স্ট্যাটাসে নামটা, আমার ওই ফাইল পাথটা চলে আসবে, যেটা কখনোই কাম্য না, রাইট? যখনই কোনো আমার ওয়েবসাইট বানাই ওখানে সুন্দর একটা টাইটেল দেখতে পাই, তাই কিনা? সো টাইটেল ট্যাগের ভেতরে যা কিছু লিখবো সেটা আমরা স্ট্যাটাসে দেখতে পাবো। মেটা, UTF ক্যারেক্টার সেট, UTF-8 বলা হচ্ছে। সো আমরা যদি এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে চাই, টাইটেলে লিখতে চাচ্ছি অথবা আমার বডিতে লিখতে চাচ্ছি, এই ক্যারেক্টার সেটের লাইনটা যদি না থাকে তাহলে শুধু ইংরেজি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, বাংলা বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজই আমার ওয়েব পেজটা সাপোর্ট করবে না। সো এই ছোট্ট একটা লাইন, মেটা ক্যারেক্টার সেট ইকুয়াল UTF-8, যার মাধ্যমে আমাদের ওয়েব পেজে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে সাপোর্ট দিচ্ছে। সো এটাকে আমরা ট্যাগ বলছি, এটা একটা ট্যাগ, মেটা একটা ট্যাগ। অলরেডি দুইটা ডিফারেন্ট ট্যাগের সঙ্গে আমাদের পরিচিত হলাম। আমরা HTML শুরু করেছি, বাট একটু পেছনে গিয়ে আবার একটু বলে নিচ্ছি, কারোর জন্য বিষয়টা জেনে রাখা দরকার যে HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অ্যাব্রিভিয়েশনটা জানেন, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ভার্সন আসে 1991 এ, HTML ভার্সন 1 এ, আর এখন HTML এর ভার্সন চলছে HTML ভার্সন 5, যেটা লেটেস্ট বলা হচ্ছে। সো 1 2 3 4 XHTML দেন 5 এসেছে, তার মানে কি 5টা ষষ্ঠ
বা 6 নম্বর মেজর ভার্সন। এর ভেতরে অনেক সাবভার্সন গেছে, রাইট? সো 91 থেকে এখন বয়স কত? 24 বছর, 2015। সো 24 বছরে ওয়েবের ফ্রন্ট এন্ডের জন্য এর কোনো কম্পিটিটর আসে নাই। তার মানে আপনি যদি কোনো ওয়েবসাইট বানাতে চান, ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনাকে HTML ইউজ করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, না, উইন্ডোজ এর সাথে HTML এর কোনো সম্পর্ক নেই। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, W3C নামে একটা অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, যারা অ্যাকচুয়ালি এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো ডেভেলপ করছে, আপডেট করছে, HTML, CSS এই ল্যাঙ্গুয়েজ গুলো, XML এই ল্যাঙ্গুয়েজ গুলো আপডেট বা মনিটরিং থেকে শুরু করে যা কিছু করছে W3C। ওকে, এজন্য দেখবেন যেন আমরা যখনই HTML ভ্যালিডেশন করতে যাচ্ছি W3C এর কাছে যাচ্ছি, যে আমি HTML যে কোডটা লিখেছি সেটা রুলস ঠিক আছে কিনা চেক করে আসি, রাইট? সো W3C এর কাছে যেতে হয়। সো এটা ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজ, ভার্সন 1 দিয়ে তেমন কিছু করা যেত না, একটু রাফ ধারণা দিচ্ছি। আপনারা যদি সম্পর্কে আরেকটু জানতে চান, আপনারা লিখবেন HTML হিস্ট্রি স্পেস দিয়ে উইকি। সো উইকিপিডিয়াতে হিস্ট্রি সম্পর্কে খুব সুন্দর বলা আছে, কোন ভার্সনে কি ছিল, কবে এসেছে, সবকিছু সুন্দর করে বের হয়ে আসবে। সো আমরা একবার একটু দেখে নিব, একবার দুইবার পড়ে রাখলেই দু একটা কথা সম্পর্কে বলতে পারবেন। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো ফার্স্ট ওয়েবসাইট এসেছে 1994 এ, ফার্স্ট ডোমেইন ক্রিয়েট হয়েছে 1985 এ। তার মানে কি ওয়েবসাইট আর ডোমেইন দুটো ডিফারেন্ট জিনিস কিন্তু। হ্যাঁ, ডোমেইন হচ্ছে নামটা, লাইক google.com, এটা একটা ডোমেইন নেম। হ্যাঁ, bdjobs.com, basis.org.bd এগুলোকে বলা হচ্ছে কি ডোমেইন নেম। বাট এর এগেইনস্টে পয়েন্ট করে আছে কোন একটা কোডকে যা আছে হোস্টিং সার্ভারে, দেন ওটা এক্সিকিউট হয়ে আমার ব্রাউজারে আসে। সো এখন পর্যন্ত 10 বিলিয়নের উপরে ডোমেইন ক্রিয়েট হয়ে গেছে, বাট ওয়েবসাইট আছে অনলি 3 বিলিয়ন, মানে 7 বিলিয়ন ডোমেইন কি আনইউজড ডোমেইন। ডোমেইন কেনা আছে, ওটার উপরে কাজ চলছে, অথবা কেউ ব্রোকারি করার জন্য কিনে রেখেছে। বুঝা যাচ্ছে? তো ডোমেইন ফার্স্টের দিকে মানে চিন্তাটা শুরু হয় ওয়েব রিলেটেড যে কনসেপ্টের আলোচনা বা চিন্তাটা শুরু হয় 80 দশকের শুরুতে, বাট সাকসেসফুল হয় 1994 এ। তো প্রথম ওয়েবসাইট আসে 1994 এ। ফার্স্ট HTML ভার্সন দিয়ে সেটা করা সম্ভব হয় নাই। HTML এর সেকেন্ড ভার্সন আসার পর HTML টেবিলের মাধ্যমে 4টা বক্স আকারে করে কিছু টেক্সট প্যারাগ্রাফ করে করে ওয়েবসাইটের কনসেপ্ট দাঁড় করানো সম্ভব হয়। 3 এর পরপরই আসে 96-7 অ্যারাউন্ড এই সময়টাতে। 4 আসে 2001 অর তারও কিছুদিন আগে, এটা এই ডেটটা একটু দেখে নেবেন। 4 আসার পরেই অ্যাকচুয়ালি ওয়েবের যে কনসেপ্টটা সেটা পুরোপুরি রূপে আত্মপ্রকাশ করে, এবং 99 বা তারও আগে 97 থেকেই ফুললি ওয়েবসাইট বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শুরু হয়, রাইট? ফার্স্টের দিকে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের মার্কেটটা দখল করেছিল সার্ভার ল্যাঙ্গুয়েজ .NET। 97 থেকে শুরু করে 2004 পুরো মার্কেটটাই অলমোস্ট দখলে ছিল 85 to 90%। এর সাথে জাভা কাজ করেছে, জাভা কিছুটা মার্কেট নিয়েছিল। PHP 99 এ আসার পর তাদের মার্কেট পেতে কিছুটা সময় লাগে, 2003 থেকে অ্যাকচুয়ালি তার মার্কেট পাওয়া শুরু করে। 4 এ পুরো মার্কেট দখল করে নেয়, আর এখন সে অলমোস্ট 82% ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি করার কাজে ইউজ হচ্ছে। সো .NET এবং জাভা বাকি 18% নিয়ে কাজ করছে। সো PHP ল্যাঙ্গুয়েজটা সহজ, প্রসিডিউরাল ওয়েতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে বা ফ্রেমওয়ার্কের মাধ্যমেও কোড করা যায়। এনভায়রনমেন্ট ইজিলি সেট আপ করা যায়, মেইনটেনেন্স কস্ট কম, সব মিলিয়ে এই ল্যাঙ্গুয়েজটা ইউজের দিক থেকে অনেকখানি এগিয়ে গেছে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ভেরি ফাস্ট, লাইট ওয়েট, ভেরি ফাস্ট। আপনি যা চাইবেন ঠিক তাই করতে পারবেন যদি ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ভালো ধারণা আপনাদের থাকে। আর যে কোনো সার্ভার ল্যাঙ্গুয়েজের জন্য ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করছে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য HTML, CSS,
এবং জাভাস্ক্রিপ্ট। তো আমরা শিখছি HTML টা, তাই না? সো HTML কে আমি বলছিলাম ট্যাগ বেসড মার্কআপ। আর এখানে 4 ধরনের ট্যাগ আছে, আমরা বুঝতে পারছি কিনা। আমার কার্সরটা যেখানে বিট করছে ডক টাইপ, এটা একটু ডিফারেন্ট টাইপের এবং স্পেশাল টাইপের একটা HTML ট্যাগ। এই টাইপে আর কোনো ট্যাগ নেই। একটা এক্সক্লেমেটরি সাইন আছে লেস দ্যান সাইনের পরে, তারপর ডক টাইপ ক্যাপিটাল লেটারে লেখা, তারপরে HTML কথাটা লেখা, দেন ব্র্যাকেট ক্লোজ। মানে কি আমার গ্রেটার দ্যান এবং লেস দ্যান এর মধ্যে টেক্সট, এটাকে বলা হচ্ছে HTML ট্যাগ। আর এটা একটা HTML এর স্পেশাল ট্যাগ যেটা সবার শুরুতে লিখতে হয়। আর এর কাজটা হচ্ছে যে আমি এখানে কোন ভার্সনের HTML এর কোড লিখবো সেটা ডিফাইন করা। এই ডক টাইপটা মূলত HTML5 এর ডক টাইপ। আমরা যদি এর আগে থেকে প্র্যাকটিস করি যে লাইক ড্রিমওয়েভার বা আদার্স পুরনো কোনো এডিটর দিয়ে HTML ক্রিয়েট করি, তাহলে ওই ডক টাইপের লাইনটা লম্বা করে বিশাল দেখায়। একটা ওটা অ্যাকচুয়ালি HTML4 এর ডকুমেন্ট টাইপ। হ্যাঁ, HTML4 ভার্সনটা ডকুমেন্ট টাইপ, আর HTML5 ভার্সনটা ডকুমেন্ট টাইপ হচ্ছে খুব ছোট্ট করে ডক টাইপের পর HTML লেখা। সুবিধাটা হচ্ছে যে আমি ব্রাউজারকে বলে দিচ্ছি আমার যে HTML এর কোডিংটা আছে সেটা HTML5 এর। সো তোমার আদার্স লাইব্রেরি গুলোতে যাওয়ার দরকার নেই, HTML5 দেখো এবং এক্সিকিউট করো। ব্রাউজারের কথা কেন আসে? ব্রাউজার HTML ল্যাঙ্গুয়েজের সার্ভার হিসেবে কাজ করে, তাই না? সার্ভার যেখানে কি থাকে, ইনফরমেশন স্টোর থাকে, ওই স্টোরড ইনফরমেশন এবং স্ট্রাকচার এক্সিকিউশনের মাধ্যমে পার্সিং হয়ে আউটপুটটা জেনারেট করে। তার মানে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন যেখানে স্টোর থাকে সেটাকে আমি বলছি ওই সাইটের বা ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের সার্ভার, যা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে ওই ল্যাঙ্গুয়েজকে রান করানোর। সো আমি HTML যদি নোটপ্যাডে খুলি আউটপুট পাবো না কোড দেখতে পাবো? কোড দেখতে পাবো। আমি যদি ওয়ার্ডপ্যাডে খুলি, আমি যদি ওয়ার্ডে খুলি কোড দেখা যাবে, যদি ব্রাউজারে খুলি আউটপুট দেখা যাবে। সো আউটপুট কোন ট্যাগের জন্য কি এবং কি তার লজিক এবং কি তার সিনট্যাক্স এবং প্রত্যেকটা ট্যাগের আউটপুট কি হবে সেটা বলা আছে কার কাছে? ব্রাউজারের কাছে। যদি আমি ওয়ার্ড ফাইল ব্রাউজারে খুলে দেই আউটপুট আসবে? আসবে না। বোঝা যাচ্ছে? তো যার জন্য যা ওয়ার্ড ফাইলের জন্য মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে তার সার্ভার, বলতেই পারি, যদি ওটা প্রোগ্রামিং রিলেটেড কিছু না, বাট আমি বলতেই পারি ওটা হচ্ছে তার সার্ভার। আর HTML এর জন্য সার্ভার কে? ব্রাউজার। CSS এর জন্য সার্ভার ব্রাউজার। জাভাস্ক্রিপ্ট এর জন্য সার্ভার। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমি যদি ব্রাউজারকে স্পেসিফিক করে না দেই তুমি এই ভার্সনটা ফলো করো, তার কাছে তো 6টা ভার্সনই আছে, 6টাতেই যাবে এবং আউটপুট দেখানোর চেষ্টা করবে, রাইট? তো সময়টা বেশি লস হয়ে যাবে। আর যদি আমি স্পেসিফিক করে দেই সময়টা কমে আসবে, ফার্স্টটা পেজ এক্সিকিউশন হবে। বোঝা যাচ্ছে? সো ডক টাইপের কাজ কি? ভার্সন ডিফাইন করা, যার মাধ্যমে HTML এর এক্সিকিউশনটা ফাস্টার করা যায়। সেকেন্ড যে ট্যাগটা আছে টেমপ্লেট এর কমেন্টিং দেওয়া আছে, এই যে কিছু লেখা টেক্সট লিখে রাখা হয়েছে, এটাকে বলা হচ্ছে কমেন্টস। যে আমি কি করতে যাচ্ছি সেটা সুন্দর করে আপনি লিখে রাখবেন, বাংলাতে, হিন্দিতে, উর্দুতে, ফার্সিতে আপনি লিখে রাখবেন যেটাতে আপনি ভালো বোঝেন, রাইট? যে কোডটা এই কাজে ইউজ হচ্ছে, এই অংশটুকু এই কাজটা শুরু হলো, লাইক এখানে হেডার শুরু হয়েছে, এখানে গিয়ে হেডার শেষ হলো, এখানে মেনু শুরু হয়েছে, ওখানে গিয়ে মেনুটা শেষ হয়েছে, এখানে ফুটার শুরু হয়েছে, এখানে গিয়ে ফুটারটা শেষ হয়েছে। এই যে লেখাগুলো যে ট্যাগের মধ্যে রাখবেন সেটাকে বলা হচ্ছে আমাদের কমেন্টস ট্যাগ। কমেন্টস ট্যাগটা দেখতে ডিফারেন্ট, লেস দ্যান, এক্সক্লেমেটরি, দুইটা হাইপেন, আর ক্লোজিং ট্যাগটা হচ্ছে দুইটা হাইপেন, গ্রেটার দ্যান। সো দেখা যাচ্ছে যে এই ট্যাগটার ওপেনিং ট্যাগ আছে এবং এটা ক্লোজিং ট্যাগ আছে, আর এই ট্যাগের ভেতরে যা থাকবে সেটা কখনোই আউটপুটে আসবে না, সার্ভার এটা ওভারলুক করবে, এই অংশটুকু সে এক্সিকিউট করবে না, বাট কোডের ভেতরে থাকবে। বোঝা যাচ্ছে? এরপর শুরু হলো HTML এর মেজর বা মেইন ট্যাগ ফরম্যাট আর কি। HTML কে মাদার ট্যাগ বলা হয়, সবকিছু থাকবে HTML এ, তার ভেতরে বড় দুইটা পোরশন হচ্ছে আমার হেড আর বডি। সো হেড সেকশনটা স্ট্যাটাস এর জন্য আর বডি সেকশনটা আমার হোয়াইট রেঞ্জের জন্য। ক্লিয়ার সবাই? আমি এতক্ষণ এই 10 মিনিট সময় যে বিষয়গুলো বললাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা?
গুগলে যান। একজন বলে দিয়েছে, দেখেছেন? আচ্ছা, তো এই ভার্সনটা মানে ক্যারেক্টার সেট UTF-8 এটাকে জেনারেল বা গ্লোবাল ক্যারেক্টার সেট ভার্সন বলা হয়ে থাকে। যে কোনো ল্যাঙ্গুয়েজে এখান থেকে সাপোর্ট করবে। আচ্ছা, আমি এখানে আসবো, বাট আমি একটু ট্যাগ ভেরিয়েশন দেখানোর চেষ্টা করছি। ডক টাইপ একটা ডিফারেন্ট ট্যাগ, কমেন্ট একটা ডিফারেন্ট ট্যাগ, HTML, হেড, টাইটেল, বডি, ডিপ এদের মধ্যে সাদৃশ্য আছে। কি এর ওপেনিং ট্যাগ আছে আর ক্লোজিং ট্যাগ আছে, বাট মেটাটা একটা বিট ডিফারেন্ট, এর আলাদা করে কোনো ক্লোজিং ট্যাগ নেই। সো হেড বা HTML বা টাইটেল বা বডি যেখানেই ক্লোজিং ট্যাগ আছে সেখানেই আলাদা করে আবার ট্যাগ বসানো সম্ভব হচ্ছে, বাট যেহেতু মেটাতে নেই, মেটার ভেতরে কোনো ট্যাগ বসানো যাবে না, তাই না? সো এরকম ক্লোজিং ট্যাগ ছাড়া যে ট্যাগ গুলো আছে এই ট্যাগের সংখ্যাও কিন্তু একেবারে কম না, বাট সবচেয়ে বেশি কোন ট্যাগ গুলো আছে? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। টোটাল ট্যাগের সংখ্যা 115টা, যার মধ্যে হয়তো 95 থেকে 100টাই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে। বাকি কিছু ট্যাগ একটু স্পেশাল টাইপ, যেমন ডক টাইপ, কমেন্টস, মেটা, ইমেজ, লিংক, ওকে। এছাড়াও আছে HR, BR, এই ট্যাগ গুলো কমেন্ট ট্যাগ মানে ক্লোজিং ট্যাগ আলাদা করে নেই আর কি, যেগুলোকে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটের মাধ্যমেই ডিফাইন করা হয়ে থাকে, এখানে কোনো চাইল্ড ট্যাগ দেওয়া সম্ভব হয় না। তো টাইটেল বলছিলাম যেখান থেকে স্ট্যাটাসটা দেখাবে, মেটা ক্যারেক্টার সেট UTF-8, আমি যদি এই ট্যাগটাকে কমেন্ট আউট করে দিয়েছি। একটা জিনিস খেয়াল করি যে আমি আমি একটা বাংলা টেক্সট লিখেছি, আমি আউটপুট চেক করি, বাংলা টেক্সট লেখাতে বাংলা আসার কথা ছিল, বাট বাংলাটা শো করছে না। আমি যদি এটাকে এনেবল করে দেই, আমি ডিসেবল করেছিলাম ইচ্ছে করেই, হ্যাঁ, কমেন্ট আউট করে দিয়েছিলাম। কমেন্ট আউট মিন্স ওই ট্যাগটা এই কাজ করবে না, হ্যাঁ, কমেন্ট হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, সো এই ট্যাগটা আর কাজ করবে না। এখন চেক করি, আমরা আউটপুট দেখতে পাচ্ছি। যে কোনো ল্যাঙ্গুয়েজ, আপনি আরবি লিখতে পারেন, হ্যাঁ, যদি হিন্দি লিখতে পারেন, উর্দু লিখতে পারেন, চেক করে দেখবেন সব ল্যাঙ্গুয়েজে এখানে সাপোর্ট করছে। যেখানে যেখানে লেখা যাবে সেখানেই এটা সাপোর্ট করবে। আপনারা নেটবিনসে প্রাথমিকভাবে যদি বাংলা লিখতে চান, হয়তো একটা বক্স আসছে, হ্যাঁ, এটা তাহলে কিভাবে আসলো? আমরা একটু চেক করি। এটা টুলস থেকে অপশনে যাব সবাই, নেটবিনসের টুলসে যাব, ফার্স্ট টুলস থেকে অপশনে যাব, এই যে টুলস থেকে অপশনে এসেছি। অপশনের পর আমরা যাব ফন্ট এন্ড কালার্স, এরপর এই যে এখানে ফন্ট ফ্যামিলি থেকে এটা সিলেক্ট করে দিব, এরিয়াল ইউনিকোড MS, ঠিক আছে, এরিয়াল ইউনিকোড
এমএস টা সিলেক্ট করে দিব। আমার এখানে এরিয়াল ইউনিকোড এমএস 24 পিক্সেলের টেক্সট দেওয়া আছে। সো এরিয়াল ইউনিকোড দিলেই আপনার বাংলা লিখতে পারবেন। ঠিক আছে, ফন্টস এন্ড কালার্স এ যাবেন, ফন্টস এন্ড কালার্স এ গিয়ে এখান থেকে নিয়ে আপনি এরিয়াল ইউনিকোড এমএস দিয়ে দেবেন। এরিয়াল ন্যারো, এরিয়াল রাউন্ডেড, এরিয়াল ইউনিকোড এমএস। আসবে, আসবে না কেন? ওয়ার্ড র্যাপও করা যায়, বাট ট্যাগ ওরিয়েন্টেড হলে মাঝে মাঝে প্রবলেম দেখা দেয়। আচ্ছা, সেকেন্ড যে ট্যাগটা আমরা দেখছি যে মেটা নেম, ভিউ পয়েন্ট, কন্টেন্ট উইথ ডিভাইস, মানে ডিভাইস উইথটা নেবে, আর ইনিশিয়াল স্কেল কত 1। এই লাইনটার মাধ্যমে যেটা আমরা বুঝছি সেটা হচ্ছে এরকম যে আমি যে ওয়েব পেজটা বানাতে যাচ্ছি, যদি আমি 100% ধরে বানাই, 100% আমার স্ক্রিন কত রেজুলেশনের, আমি আমার এই ল্যাপটপ স্ক্রিন আছে 1360, হ্যাঁ 1360 রেজুলেশনের। সো সেই ক্ষেত্রে আমার ডিভাইস উইথ কত হবে 1360 পিক্সেল। সামনের যে ল্যাপটপটা, এই ল্যাপটপটার রেজুলেশন আমি ধরে নিচ্ছি যে 1024, তো 100% বলতে সে 1024ই ধরে নেবে। বোঝা যাচ্ছে? আমি যদি 450 কোন একটা স্মার্টফোনের উইথ ধরে আগাই, তখন আমার ওয়েব পেজটা ওই স্মার্টফোনের রেজুলেশন অনুযায়ী আসবে। এই জন্যই বলা হচ্ছে উইথটা কি হবে, ডিভাইসের উইথ। আমার ডিভাইসের যে উইথ, সেই উইথটাকেই সে 100% ধরে নেবে। ইনিশিয়াল স্কেল কত বলা হচ্ছে 1। ইনিশিয়াল স্কেল যদি বলি 500 বাই 500, ইনিশিয়াল উইথ এবং হাইট, স্কেল 1 মিন্স 100 বাই 500 বাই 500। বাট আমি যদি বলি যে আমার ইনিশিয়াল উইথ হচ্ছে 500 বাই 500 বাট স্কেল 1.5, সেক্ষেত্রে কি হবে, উইথ কতটুকু হবে 750 বাই 750। সেটা বোঝা যাচ্ছে? আমার উইথ হাইট যদি 500 বাই 500 হয়, 500 উইথ বা 500 হাইট, সেক্ষেত্রে স্কেল 1 বলতে 500 বাই 500। বাট আমার উইথ হচ্ছে 500 বাই 500, বাট আমি স্কেল বলেছি 1.5, সেক্ষেত্রে আমার উইথ কত হবে 750 বাই 750 হাইট। বোঝা যাচ্ছে? গুড। তো হেড সেকশনে আরো বেশ কিছু ট্যাগ আছে, লিংক, স্টাইল, স্ক্রিপ্ট, এই ট্যাগ গুলো নিয়ে আমরা আলোচনা করব। মেটারও বেশ কিছু ট্যাগ আছে যেটা মূলত এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড কিছু বিষয় হয়তো আলোচনায় আসতে পারে পরের দিকে, যখন আমরা কোন একটা পার্টিকুলার পেজকে অপটিমাইজ করতে যাব, একটু দেখাবো যে কিভাবে মেটা কিওয়ার্ড লিখতে হয়, মেটা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, সে বিষয়গুলো উঠে আসবে। তো আমরা আমাদের ওয়েব পেজ কনসেপ্টে ছিলাম। অনেক ট্যাগ আছে, এর ভিতরে ম্যাক্সিমাম বা মেজর বা আমাদের জন্য যে ট্যাগ গুলো ইম্পর্টেন্ট, সেই ট্যাগ গুলোই আমরা জানার বা শেখার চেষ্টা করব। বাকি বিষয়গুলো আমাদের হোমওয়ার্কের মাধ্যমে শেষ করে ফেলতে হবে। তো এখন একটা ট্যাগ আমরা শিখি যার মাধ্যমে এই যে জায়গাটা এখানে একটা সাইন দেখা যাচ্ছে, নেটবিনস কানেক্টর, এটাকে ফেভ আইকন বলা হয়। আমি লাইক এখানে লিখছি গুগল, গুগলের সাইন আসছে না? আমি যদি ফেসবুক লিখি, ওখানে কি আসে, ফেভ আইকন, FAVICON, হ্যাঁ, ফেভ আইকন। এটাকে বলা হচ্ছে কি
ফেভাইকন, প্রত্যেকটা সাইটেরই লোগোটা মূলত ফেভাইকন আকারে স্ট্যাটাসের পাশে দেখানো হয়। তো আমরা যদি একটা ফেভাইকন দেখতে চাই, FAVICON ফেভাইকন জেনারেটর ওয়েবসাইট আছে, আমরা যে কোনো একটা ইমেজ দিলে সে ওটাকে ফেভাইকনে কনভার্ট করে দেয়। আসিফ, 5টা ল্যাপটপ বন্ধ হয়ে গিয়েছিল কেন? অটো শাটডাউন এক্সিকিউট হয়ে গেছে। ঠিক আছে, একসঙ্গে 5টা হয়েছিল কিন্তু। আমরা তো এখনো দেই নাই, ফেভাইকন তো এখনো দেই নাই। আমি গুগল থেকে ফেভাইকন জেনারেটরে গিয়েছি, এই সাইটটা ভিজিট করব, favaicongenerator.org। এখান থেকে যে কোনো ছোট সাইজের ইমেজকে আমরা 16x16, 32x32 সাইজের ফেভাইকনে কনভার্ট করে নিতে পারি। যে কোনো সাইজের GIF, JPEG আর PNG ইমেজ হতে হবে। ওকে অনেক বড় ইমেজ আমি ওকে বললাম যে তুমি 16x16 করে দাও, পারবে না কিন্তু। হ্যাঁ, তাকে একটা সাইজের দিতে হবে, লাইক 100x100 or 200x200 or 300x300 সাপোর্ট করবে, বাট অনেক বড় সাইজ হলে এটা কিন্তু সাপোর্ট করবে না। আমাকে সে করে দেবে কত, 16x16, 16 উইথ 16 হাইট। তো আমি দেখি যে আমার ডেস্কটপে কোনো ইমেজ আছে কিনা। হ্যাঁ, দুটো ইমেজ আছে বাংলাদেশের লোগো দিয়ে, মার্ক দিয়ে। সো আমি ওয়েবসাইট থেকে ব্রাউজ করে ওই ইমেজ গুলোকে দেখিয়ে দিচ্ছি। এই ইমেজটাকে, বিডি ম্যাপটাকে আমি দেখালাম। এবার বলছি ক্রিয়েট ফেভাইকন। ফেভাইকনটা কিন্তু জেনারেট হয়েছে, এই যে ফেভাইকনটা, এটা কিন্তু জেনারেট হয়েছে। অনেকগুলো কোড সে আমাকে দিচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন ব্রাউজারে, বিভিন্ন জায়গায় এটাকে আপনারা ইউজ করতে পারেন। আমি এখান থেকে নিব দিস ওয়ান, 16x16। সব জায়গায় এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড, সবগুলো ব্রাউজারে সে ঠিকঠাক মতো চলে আসবে 16x16। সো আমি ডাউনলোড করছি জেনারেটেড ফেভাইকনটাকে, এই জেনারেটেড ফেভাইকনকে ডাউনলোড দিয়েছি, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, 264 কিলোবাইট হয়েছে। এখানে দেখেন একটা ফোল্ডার এসেছে, বেশ বড় সড়ো একটা ফোল্ডার। কই জিপটা, একটা জিপ ফোল্ডার। হ্যাঁ, আমার ডাউনলোডের মধ্যে এই ফোল্ডারটা, হ্যাঁ এটাকেই দেখাচ্ছে ডাউনলোডের মধ্যে এই ফোল্ডারটা, এটার ভেতরে এই এতগুলো ফাইল সে জেনারেট করে দিয়েছে। বাট আমাদের জন্য কোনটা লাগবে, আমাদের জন্য অ্যাকচুয়ালি এই যে 16x16 ফেভাইকন, হ্যাঁ এই যে ফেভাইকন 16x16 সাইজের একটা আইকন চলে আসে, এটা PNG ইমেজ ছিল। সো এই ইমেজটাকে যদি আমরা কপি করি এবং আমরা আমাদের ডি ড্রাইভে, কোন ফোল্ডারটা, SCIP PHP ব্যাচ 1 এর যে পাবলিক HTML টা আছে, এখানে যদি আমি পেস্ট করে দেই এবং নামটা একটু চেঞ্জ করে দেই, ফেভাইকন 16x16 এর এই অংশটুকু কেটে দেই। এটা যে 16x16 সাইজের ইমেজ সেটা কিন্তু আমরা জানি, দেখতে পারবো। আমরা যদি এখান থেকে প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে ডিটেইলে গেলে এই ইমেজের ডাইমেনশনটা দেখা যায় 16x16। এখন এই PNG ইমেজটাকে
আমাদের ওখানে যে কোড আছে, কোড থেকে যদি আমরা নেই যে এই কোডটাই না 16/16, এই লাইনটাকে যদি আমরা কপি করি, দেখেন আমি যদি এই লাইনটাকে কপি করি এবং এই কপি লাইনটাকে মেটা লাইনের নিচে পেস্ট করে দেই, আমাদের কিন্তু কোডও লিখতে হলো না, ইমেজটা জাস্ট সিলেক্ট করে দিলাম আর আমার ফাইলের নামটা চেঞ্জ করেছিলাম না, ফাইলের নামটা আমি ঠিকমতো করে দিলাম। ঠিক আছে, আইকন রিলেশনটা কি হবে, আইকন টাইপটা হচ্ছে ইমেজ, পিএনজি টাইপের ইমেজ, সাইজটা 16/16 আর রেফারেন্সটা হচ্ছে সে রুটেই আছে। রুট বলতে হ্যাঁ, আপনার যেটা কনভার্ট হবে সব এটা জেপিজি ফরম্যাটেই কোডটা দেখাবে, পিএনজি কনভার্ট করার দরকার নেই। যে ফরম্যাটে আপনি আপলোড দেবেন ওই ফরম্যাটে সে পিএনজি বানিয়ে দেবে, আইকন বানিয়ে দেবে। আচ্ছা, আইকনটা আসার কথা, এখন আমরা চেক করে দেখি। সেভ করেছে, স্পেসটাকে তুলে দেই, এটা রুট এর জন্য কাজ করে। ওই যে এসেছে, এই যে আইকনটা দেখা যাচ্ছে না, আইকনটা এসেছে। এটা লিনাক্স এর জন্য আর কি, এখানে একটা স্ল্যাশ দেওয়া ছিল না, স্ল্যাশটা অ্যাকচুয়ালি লিনাক্স মেশিনের জন্য, লিনাক্স সার্ভারে যখন তোলা হবে তখন কিন্তু এই স্ল্যাশটা রাখতে হবে। লোকাল মেশিনের জন্য এটা স্ল্যাশটা থাকলে আর কাজ করছে না। না না, এটা ইমেজের টাইপ। আপনি যদি কোনো একটা ফাইলের টাইপ না বলে দেন সেই ফাইলটাকে রিড করতে পারবে না। যদি এটা যদি হতো ভিডিও ফাইল তাহলে লেখা থাকতো ভিডিও স্ল্যাশ ওই ভিডিও ফাইলটার ফরম্যাট লাইক ওজিজি। এখানে লেখা থাকতো জেপিজি। ওকে, সো আইকনটা আমরা পেলাম না, এই লিংক ট্যাগের মাধ্যমে লিংক রিলেশন রেল আইকন টাইপে আইকনের সঙ্গে রিলেশন করব। টাইপটা কি, এটা ইমেজ স্ল্যাশ পিএনজি, সাইজটা কত 16/16 আর নামটা কি favicon.png। এই যে ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলটার নামটা কি favicon.png। আমরা তো একটা জিপ ফোল্ডার ডাউনলোড করলাম যার ভিতরে অনেকগুলো ভার্সন আছে না, আমার এই জিপের ভিতরে অনেকগুলো টাইপ অফ ইমেজ সে করে দিয়েছে, বিভিন্ন সাইজের favicon বানিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইকন। এই যে অ্যান্ড্রয়েড এর জন্য আইকন, এগুলো অ্যান্ড্রয়েড আইকন, অ্যাপেল এর জন্য আইকন, হ্যাঁ, favicon গুলো ওয়েব পেজের জন্য। হ্যাঁ, জেনারেট করার পর এই যে এখান থেকে ডাউনলোড করতে হবে, জেনারেট করার পর ডাউনলোড দ্য জেনারেটেড favicon। জেনারেট করেছিলেন, জেনারেট favicon generator.org সাইটটাতে গিয়েছেন? না, আমি favicon generator favicon-generator.org এই সাইটটাতে যাবেন। গুগলে সার্চ দেন favicon generator, লোগোটা কপি করেছেন? শুধু লিংকটা দিলে তো হবে না, আগে ডাউনলোড করতে হবে না?
ডাউনলোড করে ডাউনলোডেবল যে ফাইলটা আছে, ডাউনলোডেড ফাইলটা তো আমাকে ওখানে গিয়ে রাখতে হবে। দেখেন আমি ডাউনলোড করার পর আমার এই ফাইলটাকে কপি করেছি, কপি করে নিয়ে গিয়েছি কোথায়, আমার যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটা কোথায় আছে, strip php batch 1 এর পাবলিক html এর এই জায়গায় পেস্ট করেছি, ওই ফাইলটা রিনেম করে নিয়েছি। favicon -16/16 ছিল, ওটুকু রিমুভ করে দিয়ে শুধু কি রেখেছি, favicon.png, এবং কোডটাও এখানে এডিট করে দিয়েছি। এই কোডটা এখান থেকে কিন্তু আমাদের কোড লেখার দরকার পড়ছে না, আমাদের সবই হেল্প করছে, তাই না? কতজনের আসে নাই? 1 আর 2 3 4, আপনার আসছে? পাশের জনকে একটু দেখান, আপনার আসছে? দেখেন পেছনে 2 জনেরই আসে নাই, কি করার? মন্দির খায় আসে, পেছনে 2 জনকে একটু দেখান। হ্যাঁ, মাহমুদ খায়, দুজনকে দেখান, আপনি একটু দেখান, 2 জনকে দেখান। লেআউট ট্যাগ নিয়ে আমি কথা বলছি। HTML5 এর লেআউটের ট্যাগ আছে টোটাল 7টা। টেবিল, div, header, section, aside, footer, এখানে বাদ চলে গেছে name। ঠিক আছে, টোটাল ট্যাগের সংখ্যা কয়টা? 7টা HTML5 এ। টেবিল, div, header, navigation, section, aside, footer, এই 6টা ট্যাগ অলমোস্ট সেম। সেকশনের পরে aside, আর footer অলমোস্ট সেম। এই 6টা ট্যাগ, এটা CSS ছাড়া অ্যাকচুয়ালি কোনো কিছু করা যায় না এই ট্যাগগুলো দিয়ে। টেবিল ট্যাগ CSS ছাড়া স্ট্রাকচার দিতে পারে। তো আমরা CSS যেহেতু জানি না, স্ট্রাকচার বানানোর জন্য CSS ট্যাগটা এই টেবিল ট্যাগটার হেল্প নিব। আমরা div দিয়ে লেআউট করতে শিখবো, আবার এই ট্যাগগুলো ইউজ করে লেআউট করতে শিখবো। এরিয়া স্পেসিফিক করার জন্য এই ট্যাগগুলো এসেছে। ওয়েব পেজের স্পেসিফিক এরিয়া, হেডার সেকশন আছে না, লোগো ব্যানার যেখানে থাকে, নেভিগেশন যেখানে মেনু থাকে, সেকশন যেখানে কন্টেন্ট থাকে, হ্যাঁ, এসাইড যেখানে সাইড বার থাকে, আর যেখানে ফুটার ইনফরমেশন থাকে সেখানে ফুটার ট্যাগ। মানে পার্টিকুলার এরিয়ার জন্য পার্টিকুলার ট্যাগ HTML5 বানিয়ে দিয়েছে যে আপনি এটা এখানে ইউজ করেন। এর বাইরে এক্সট্রা কোনো ফিচার এর ভেতরে নেই। এই কাজগুলো আমরা এই div ট্যাগটা দিয়ে করতে পারি। এই 5টা হচ্ছে নতুন নিউ ট্যাগ, আর এই দুটো হচ্ছে ওল্ড। বাট ম্যাক্সিমাম কেসে এখনো div ট্যাগটাই ইউজ করা হয়ে থাকে। এবং CSS দিয়ে লেআউট করব, div ট্যাগটাই বেশি ইউজ করা হয়ে থাকে। কথা কি পেছন পর্যন্ত যাচ্ছে? তাহলে নতুন কলম তো চিকন চিকন লেখা, মোটা মোটা বলে বোঝা যায়। ফন্ট নতুন তো, কালকে দেখবেন পরশু দেখবেন ঠিক হয়ে গেছে। না, নেভিগেশনটা ওই জায়গাটাতে হবে আর কি, হেডারের পরে নেভিগেশন। আমি সিকোয়েন্স অনুযায়ী লিখি যদি,
আপনি যদি নেভিগেশনটা সবার শেষেও লিখেন সমস্যা নেই, এই 5টা নিউ ট্যাগ আর কি। আচ্ছা, আমরা লেআউট করতে চাচ্ছি, লেআউট একটা লেআউট আর কি আমরা নিচে দেখা যাচ্ছে না একটু দাঁড়িয়ে দেখতে হবে, কারণ এটা দিয়ে দেখা যাচ্ছে না, এটা প্রবলেম না, বড় প্রবলেম। এই নিচের অংশটুকু উপরে আছে, নিচের অংশটুকু কিন্তু এটা, এখানে দুইটা ভাগ আছে, নিচেরটাকে আমি ফুটার বলবো, আর এখানে 3টা অংশ আছে, লাইক গ্যালারি, সার্ভিস, কন্টেন্ট। এটা হচ্ছে আমার মূল ডিজাইন। এখান থেকে আমি বলছি লোগো, ব্যানার, মেনু, সাইডবার, কন্টেন্ট, রাইট সাইডবার, এটাকে আমরা কি যেন বলছিলাম, গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট আর ফুটার, কন্ট্যাক্ট ইনফরমেশন। এই যে এতটুকু কিন্তু আমাদের স্ট্রাকচার। এটা যারা নিচের অংশটুকু দেখতে পাচ্ছেন না তাদের জন্য উপরে লিখেছি, হ্যাঁ, ব্যানার তাড়াতাড়ি লিখবেন, লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, গ্যালারি, সার্ভিস, কন্টেন্ট, ফুটার, কন্ট্যাক্ট। টেবিল দিয়ে আমাদের বানাতে হবে এগুলো, হ্যাঁ, টেবিল দিয়ে যদি আমরা এই ধরনের লেআউট স্ট্রাকচারটা করতে চাই কিভাবে করব। উপরের অংশটা মুছে দিয়ে কাজ শুরু করি, আদারওয়াইজ কনফিউশন তৈরি হবে। হ্যাঁ, এই আমি রিমুভ করে দিচ্ছি। আমাদের মূল স্ট্রাকচারটা হবে এরকম। আমরা যারা HTML জানি বলেছি, 1-2 জন ছাড়া, আমি একটু 10টা মিনিট সময় দিচ্ছি, 10টা মিনিট একটু আপনারা করেন তো দেখি। টেবিল আপনারা দেখেন, বাংলাতে লেখা আসছে দেখছেন, কবে যে বাংলাতে ল্যাঙ্গুয়েজ লেখা যাবে, তাই না?
আচ্ছা, তো বেশি কিছু করা যায় না। দেখেন একটা টেবিল সিনট্যাক্স আমি লিখেছি, টেবিল টিআর আর টিডি। তো এই ক্ষেত্রে আমি যদি আউটপুটে দেখি তেমন কিছুই আসে নাই, রাইট? বাট আমি যদি টেবিলের ভেতরে অ্যাট্রিবিউট দেই, টেবিল অ্যাকচুয়ালি তিনটা ট্যাগের কম্বিনেশন। টেবিল 3 লেয়ার ট্যাগ বলা হয় এবং মোস্ট কমপ্লেক্স HTML এর ট্যাগ বলা হয়ে থাকে। 3 লেয়ার ট্যাগ, এর পর্যন্ত দেখেছি আমরা 1 লেয়ার ট্যাগ। দি হেড, এটা কি 1 লেয়ার ট্যাগ না? টেবিল মানে একটা আউটপুট সম্পন্ন করতে টেবিলের তিনটা ট্যাগ দিতে হয়, টেবিল, টিআর, টিডি। টেবিল অ্যাকচুয়ালি রো আর কলামের সমন্বয়ে টেবিল তৈরি হয়। সো আমার একটা রো লাগবে, একটা কলাম মিনিমাম লাগবে, এই জন্য এখানে আমি একটা রো দিয়েছি এবং একটা মিনিমাম কলাম দিয়েছি, রাইট? আচ্ছা, সো টেবিলটাকে দেখানোর জন্য আমি লিখছি বর্ডার 1। তো ছোট্ট সেলের মতো এসেছে, খেয়াল করেছেন? আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট সেট করছি, অ্যাট্রিবিউটটা বলছি অ্যালাইন সেন্টার। সেন্টারে চলে আসে না? এবার আমি উইথ সেট করি, আমি যদি একটা উইথ সেট করি, যদি ফিক্সড উইথ হয় 980 স্ট্যান্ডার্ড উইথ, ফিক্সড এর জন্য 980 টা কি স্ট্যান্ডার্ড উইথ এবং সেন্টার অ্যালাইন হয়ে আছে। এরপরের হাইট আমি একটা সেট করছি, যদিও এখানে হাইট লেখার সাথে সাথে এরর চলে আসবে, আমরা আউটপুট কিন্তু জেনারেট হবে। এই এরর গুলো আমরা ফিক্স করতে পারবো সিএসএস এর মাধ্যমে। দেখেন একটা হাইট আমরা পেয়েছি, তাই না? হাইটটা একটু বাড়াই, 1300 পিক্সেল করে দিই। না, পিক্সটা না দিলে হবে না, পিক্সটা আমাদের দিতে হবে। ইমেজের বেলায় পিএক্স দিতে হয় না, বাট পিক্সেলের বেলায় সেক্ষেত্রে পিএক্সটা মেনশন করতে হয়, উইথ হাইটের বেলায়। না, উইথ আমি 980 পিক্সেল দিয়েছি। দেখেন আমরা কি করছি, আমার সাথে সাথে লিখতে গেলে অনেকেই কিন্তু পিছিয়ে পড়বেন, সবাই কথা বলছি না, বাট সাথে সাথে না লিখে আগে আমি কিভাবে করছি দেখেন, বাসায় গিয়ে স্কোপ পাবেন, এখানেও প্র্যাকটিস টাইম আমি দিয়ে যাব। হ্যাঁ, এটা করানোর পর আবার আমি বলবো যে এটা আপনারা করেন, রাইট? ম্যাক্সিমামই তখন করে ফেলতে পারবেন। তো আমার একটা উইথ হাইট এসেছে, এখানে কয়টা রো আছে বলেন তো? 5টা রো আছে। সো আমার রো কয়টা লাগবে? 5টা। এখানে আছে কয়টা? একটা। সো একটা আছে, একটাকে নিয়ে আমি আরো 5টা তৈরি করি। আমি কপি করে পেস্ট করেছি, আমি শর্টকাট করি নাই। আমি যদি বলি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, আরেকটা টি আর চলে আসবে, পুরো পোরশনটা কিন্তু আসছে না। হ্যাঁ, সো আমি এটাকে কপি করে নিয়েছি, কপি করে এটাকে আমি বারবার পেস্ট করেছি, কন্ট্রোল সি কপি করে এন্টার কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট দিয়ে যাচ্ছি। সো আমার 5টা রো ক্রিয়েট হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে 5টা রো এসেছে। এখন কোন রোতে কতগুলো কলাম সেটা কিন্তু আমরা জানি, রাইট? ফার্স্ট রোতে 2টা কলাম লোগো ব্যানার, সেকেন্ড রোতে একটা কলাম শুধু মেনু, থার্ডে 3টা, ফোর্থে 3টা, ফিফথে একটা। সো কোথায় কতগুলো কলাম আছে সেই পরিমাণ আমরা টিডি অ্যাসাইন করে দেই, ঠিক আছে? আমার প্রথম রোতে 2টা, দ্বিতীয় রোতে একটা, তৃতীয় রোতে 3টা। হ্যাঁ, আমি যে পেয়ে যাচ্ছি, এখানে একটা শর্টকাট আছে, আমি কন্ট্রোল শিফট ধরে যদি ডাউন অ্যারো দেই, উপরের লাইনটা কি হয়ে যাচ্ছে? কপি হয়ে যাচ্ছে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, না, কার্সরটা শুধু লাইনের পাশে নিয়ে গেলেই হবে। ফোর্থ রোতে আমার 3টা আর ফিফথ রোতে আমার একটা। সো এবার চেক করি যে আউটপুট কি হয়েছে। আমি সেভ করি নাই, সেভ করার সঙ্গে সঙ্গে আউটপুট দেখতে পাবো যে এরকম বক্সের ভাব দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, এরপরে কমপ্লেক্সিটি অ্যারাইজ করেছে আর কি, টেবিলের রুলস অনুযায়ী, যে টেবিল যে কলামগুলো যে রোতে ম্যাক্সিমাম কলাম পাবে, সবগুলো রোতে সমান সংখ্যক কলাম এক্সপেক্ট করবে। এবার কোন একটা রোতে 3টা কলাম আছে, সে সবগুলো কলামেই 3টা
সবগুলো রোতেই 3টা কলাম সে এক্সপেক্ট করবে। সো আমার ম্যাক্সিমাম কলাম আছে কোনটা 3 আর 4 এ। সো এখানে 3টা করে আছে, সে চাচ্ছে যে উপরেও 3টা হোক, দ্বিতীয়টাতেও 3টা আসুক এবং লাস্টেরটাতেও 3টা আসুক, রাইট? বাট এটা করলে তো আমাদের লেআউটটা হবে না, হবে কি? হবে না। সো এটা করার জন্য আমাদের মার্জ করার কনসেপ্টে যেতে হবে, যে একটা কলামকেই দুইটা কলামের সমান বা একটা কলামকে একাধিক কলামের সমানে আমাকে নিতে হবে। হ্যালো, হ্যাঁ বুঝলাম। আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি, 5 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ তুমি দাঁড়াও, তুমি একটু পরে রওনা দাও। হ্যালো, হ্যালো। ওই শৈরানা আসার কথা ছিল 12টায়, রওনা দিচ্ছে 12টায়। আজকে শেষে তো হতে পারবে না, হতে হবে। কেন এত দেরি হয়েছে? আচ্ছা আমি দাঁড়ান, আচ্ছা আমি এখন বলে দিচ্ছি। আমি 10 মিনিট পরে। ঠিক আছে। বুঝলাম, মনে হয় ওই আমাদের রুমের মধ্যে একটা আছে না, বেবি টলি আছে। এই আমাদের সিও রুমের মধ্যে একটা বেবি টলি আছে, ওই টলিটাকে একটু করে দাও, পিছনের সাইডটা একটু সমান করে দাও, রিভলভিং টাইপের করে দাও যাতে শুয়ে থাকতে পারে। হ্যাঁ উঁচু করা আছে, ঠিক আছে। ওই ম্যাডাম আছে, ম্যাডামকে বলে টলিটা বাইরে নিয়ে এসে একটু করে দাও। ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে প্রবলেমটা হচ্ছে যে এখানে 3টা কলাম আছে, এখানে 2টা কলাম আছে। সো একটা জায়গা কি ফ্রি, এখানে 2টার জায়গা ফ্রি, এখানে 2টার জায়গা ফ্রি। আমাকে আগে পুরো মার্জ করে নিতে হবে। সো HTML এর একটা অ্যাট্রিবিউট আছে যার মাধ্যমে একটা কলামকে একাধিক কলামের সমান করা যায়। যদি সেটা করতে চাই আগে নামগুলো দিয়ে দেই বেটার। হ্যাঁ, উপরে জায়গাটা হচ্ছে লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট। দেখেন লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট, আর নিচে আরেকটা আছে কি ফুটার। আমরা ফুটার পেলাম। এখন আমি বলতে পারি যে লোগোকে 2টা সেলের সমান করতে হবে। লোগোকে যদি আমি 2টা সেলের সমান করতে চাই, লোগোর যে টিডিটা আছে এই টিডিটাতে আমাকে বলতে হবে, হ্যাঁ ব্যানারে এসে বলতে হবে কলাম স্প্যান কত 2। তো এসে 2টা সমান হয়ে যাবে, তাই না? সো আমার ব্যানারটা বড় হয়ে গেছে। মেনুর ক্ষেত্রে কত দিব? কলাম স্প্যান 3। সো মেনুটা মার্জ হয়ে গেছে। বাকি আছে কি শুধু ফুটার। সো ফুটারে এসে আমি লিখছি কলাম স্প্যান 3, ফুটারটাও মার্জ হয়ে গেছে। এখন আমাকে উইথ হাইট নিয়ে কাজ করতে হবে। আমি যদি লোগোর উইথটা কমিয়ে দেই, খেয়াল করবেন যেন লোগোর উইথটা কমানোর সঙ্গে সঙ্গে এই লেফট এবং গ্যালারির উইথও কমে যাচ্ছে। আমি যদি রাইট সাইডের উইথ কমিয়ে দেই, রাইটের উইথ কমছে, কন্ট্যাক্টের উইথ কমে যাচ্ছে। হ্যালো, হ্যালো বুঝলাম। আচ্ছা মোটামুটি ভালো। এখনো রেডি হয়নি, পেয়ে যাবেন আর কি সপ্তাহের মধ্যে। জি।
তো আমি লোগোটাকে একটু কমিয়ে দিয়ে দেখি, লোগোটার উইথ যদি আমি কমিয়ে দেই, লোগোর উইথ আমি যদি বলি 150 পিক্সেল, দেখেন লোগোর উইথ কমেছে, লেফট কমেছে, গ্যালারি কমেছে, সব কমে গেছে, রাইট। আবার যদি আমি এর হাইটটা কমিয়ে দেই, 150 পিক্সেলে নিয়ে যাই, দেখেন লোগোর হাইট কমে গেছে, সাথে সাথে ব্যানারের হাইটও কমে গেছে। সো হরিজন্টালি এবং ভার্টিক্যালি খুব ডিপেন্ডেন্সি অবস্থায় আছে। সো উইথ বরাবর কমিয়ে দেয়, হাইট বরাবরও কমিয়ে ফেলে। সো মেনুটার আমরা উইথ সেট করে দেই, মেনু উইথ আমি বলছি 50 পিক্সেল, উইথটা তো না, হাইট দেখাবো। মেনুটা 50 পিক্সেলে আছে, আমি রাইটটাকে কমিয়ে দিচ্ছি, উইথ 150 পিক্সেল। আমার রাইটটা কমে গেছে, কন্টাক্টও কমে গেছে, তাই না? আচ্ছা, আমার এই কন্টেন্টের জায়গাটা বাড়াতে হবে। সো আমার এই গ্যালারি সার্ভিস এবং ফুটারের হাইটটাও কমিয়ে ফেলতে হবে। গ্যালারি সার্ভিসের রো এর যে কোনো একটার হাইটটা যদি আমি কমিয়ে ফেলি, আমি যদি বলি হাইট 200 পিক্সেল, দেখবেন যেন পরের সবগুলোর হাইট 200 পিক্সেল হয়ে গেছে, রাইট। আবার একইভাবে আমি যদি বলি ফুটারের হাইট লাইক 80 পিক্সেল, ফুটারটাও নিয়ে নিয়েছে। এখন আমরা এটা হাইটটা না কমিয়ে যদি আমরা রাইটের হাইটটা বাড়াই দিই, রাইটের হাইট বাড়িয়ে দিলে হ্যাঁ সমস্যা আছে, যে এই জায়গাটা আমি ফ্লেক্সিবল রাখছি, যে কন্টেন্ট যদি দেই আস্তে আস্তে এটা বড় হতে থাকবে, এর কোনো ফিক্সড উইথ নেই, বোঝা যাচ্ছে? কন্টেন্টের মধ্যেই তো ডাটা আসবে, বাকি জায়গাগুলো কি আমার ফিক্স। আচ্ছা, বাট মূল প্রবলেমটা হচ্ছে আমার গ্যালারি সার্ভিস আর কন্ট্যাক্ট, এটা কিন্তু ডিফারেন্ট উইথে করা যাচ্ছে না। এটা করতে হলে আমাকে টেবিলের ভিতরে টেবিলের কনসেপ্ট আনতে হবে। যারা পেরেছেন নেস্টেড টেবিল ইউজ করেছেন, আর যারা চেষ্টা করেছেন উইথ হাইট বাড়িয়ে, সেটা কিন্তু কাজ করছে না, হবে না। ওই ডিপেন্ডেন্সি অনুযায়ী আমি যদি গ্যালারি উইথটা বাড়িয়ে দেই, সঙ্গে সঙ্গে কি বেড়ে যাবে? লেফট বেড়ে যাবে, লোগো বেড়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো একই টেবিলের ভেতরে উইথ বরাবর হাইট বরাবর ডিপেন্ডেন্ট, বাট ভিন্ন টেবিলে কিন্তু এই ডিপেন্ডেন্সি নেই। আমি যদি এখন বলি যে না, আমি এই গ্যালারি সার্ভিস আর কন্ট্যাক্ট আমি রাখবো না, আমি এখানে একটা টিডি দিচ্ছি, রাইট, একটা টিডি দিচ্ছি, এবং এটাকে আমি বলছি কি কলাম স্প্যান কত 3, তাহলে সে পুরোটা মার্জ হয়ে গেছে, একটা টেবিল হয়ে গেছে। এখন এই মার্জ টেবিলটার ভিতরে আমি আরো একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, টেবিল যার টিআর এর মধ্যে আমার টিডি বসছে কয়টা? 3টা। এই তিনজন কি বাইরের টেবিলের সাথে বা অন্য কারোর সাথে ডিপেন্ডেন্ট? নো। আমি শুধু বলে দিব এই টেবিলটার উইথ হবে কত? 100%। হাইট হবে কত? হাইট হবে 100%। আর এর একটা বর্ডার সেট করে দিচ্ছি, বর্ডার 1। উইথ হাইট দেওয়ার জন্য এরর এসেছে, তো চেক করেন ডিফারেন্ট উইথের পেয়েছেন না? এটা কি ডিপেন্ড করছে লেফট এবং রাইট এর সঙ্গে? নো। এখন আমি যদি এই টিডিটার হাইট আমি সেট করে দেই 200 পিক্সেল, সে 200 পিক্সেলে চলে আসে, আমি যেটা চেয়েছিলাম সেটা পাচ্ছি। আমি যদি চাই যে লোগোটা একটু ডিফারেন্ট উইথের হবে, করতে হবে আপনাদের, করা যাবে না? করা যাবে। হ্যালো হ্যালো, তিনতলায় আসেন, আপনি তিনতলাতে আসেন। আমরা তাহলে পেরেছি, রাইট? এটাই আমরা সবাই সম্পন্ন করব, তারপরে বাসায় যাব।
এটাই আমরা কোডটা লিখবো। আমি মঞ্জুর খায়ের সাহেব পেন ড্রাইভ নিয়ে আসেন, আমি ডাটাটা আর ভিডিওটা দিয়ে যাচ্ছি। ভিডিও করেছি, যাদের প্রবলেম হবে ভিডিও দেখে বাসায় গিয়ে সলভ করতে হবে। হ্যাঁ, আমি একজনের কাছে দিয়ে যাচ্ছি, আপনাদের সবার কাছে সে দিয়ে দেবে। মঞ্জুর সাহেব নিয়ে আসেন।